আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি দিলশাদ চৌধুরী। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন অনেকটাই এগিয়ে, চলছে সুইং স্টেটগুলোর ভোট গণনা। পাওলো স্কিমের সময়সীমা আগামী বছরের মার্চ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিলেন চ্যান্সেলর ঋষি সুনাক। এবং অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ভ্যাকসিন পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। গণনা শেষ হওয়া রাজ্যগুলোর ইলেকটোরাল কলেজের ভোটে ম্যাজিক ফিগারের কাছাকাছি চলে এসেছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তবে গণনার বাকি রয়েছে এমন 4টি সুইং স্টেট যার মধ্যে নেভাদার মতো ছোট রাজ্যের ফলও পুরো চিত্র ঘুরিয়ে দিতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফলাফল বিবেচনায় মাত্র 6টি ইলেকটোরাল ভোটের উপর ঝুলে আছে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের ভাগ্য। অ্যাসোসিয়েট প্রেসের হিসেবে মাত্র ভাগ্য নির্ধারণী 4টি ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল ঘোষণা বাকি। এর মধ্যে পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনায় ভোট গণনার সামগ্রিক চিত্রে ট্রাম্প এগিয়ে। তবে পেনসিলভেনিয়ায় এখনও 10%-এরও বেশি ডাক ভোট গণনা বাকি। এই ডাক ভোট যে কোনো সময় পাল্টে দিতে পারে ট্রাম্পের অবস্থান। তার উপর ট্রাম্প 214টি ইলেকটোরাল ভোট নিয়ে আটকে আছেন এক জায়গায়। তবে জয়ের বন্দরে গিয়েও জয়ী বলতে না পারা বাইডেনের অবস্থান বেশি সুবিধাজনক। এর মধ্যে 264টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করে 270-এর ম্যাজিক ফিগারের খুব কাছে চলে গেছেন তিনি। যে 4টি অঙ্গরাজ্যের ফলাফল বাকি তার মধ্যে নেভাদায় এগিয়ে ডেমোক্রেট এই প্রার্থী। রাজ্যটিতে 75% ভোট গণনার পর বাইডেনের প্রায় 1% ভোট বেশি। তবে এই রাজ্যে মেইল ভোট বেশি। মেইল ভোট গণনা সময় সাপেক্ষ হওয়ায় পূর্ণাঙ্গ ফলাফল আসতেও দেরি হচ্ছে। ট্রাম্প শিবির যখন পরাজয় ঠেকানোর নানা প্রস্তুতি নিচ্ছে, জো বাইডেন বিজয়ের ব্যাপারে তখন সমর্থকদের আশ্বস্ত করেছেন। নিজ শহর দিলওয়ারে বিজয়ীর বেশে গাড়ি বহর নিয়ে শহরও প্রদক্ষিণ করেন তিনি। এদিন তার বক্তব্যে জয়ের আশার চেয়ে আত্মবিশ্বাস ছিল বেশি। আমরা জিতে গেছি তা ঘোষণা করতে আসিনি আমি, তবে একটা কথা বলতে চাই, গণনা যখন শেষ হবে আমরাই জয়ী হব। গণনার পর এটা স্পষ্ট যে 270-এর ম্যাজিক ফিগারে পৌঁছাতে যে পরিমাণ ভোটের দরকার তার থেকে বেশি ভোট আমরা পাব। পোস্টাল ভোটে জো বাইডেন এগিয়ে যেতে থাকায় জর্জিয়া, মিশিগান ও পেনসিলভেনিয়ায় ভোট পুনর্গণনায় মামলা করেছে ট্রাম্প শিবির। অভিযোগ হচ্ছে 3 তারিখ নির্বাচন সন্ধ্যা 7টায় শেষ হওয়ার পরে এসব পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রে পৌঁছেছে। আরও অভিযোগ হলো ডেট্রয়েটের রিপাবলিকান অবজারভারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। আর উইসকনসিনের ফলাফল চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন তারা। মামলা হওয়ায় পুরো ফল পেতে আরও খানিকটা সময় লাগতে পারে। মুনাজ্জিল রিয়াদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাম্প ও বাইডেনের সমর্থকেরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভ কোথাও কোথাও সংঘর্ষের রূপ নিয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুইং স্টেটগুলোতে পেছনে পড়েছিলেন জো বাইডেন। যখন পোস্টাল ব্যালট গণনা শুরু হলো, বাইডেন এগোতে শুরু করলেন। জয়ের সম্ভাবনা প্রকট হয়ে উঠল তার। ভোটের ফলাফলের এই উত্থান পতনে মেজাজ ধরে রাখতে পারেননি সমর্থকরা।
হোয়াইট হাউসের সামনে ট্রাম্প ও বাইডেন সমর্থকদের মধ্যে বিক্ষোভ সংঘর্ষের রূপ নেয়। এই সময় প্রতিদ্বন্দ্বীদের পেটাতেও দেখা যায়। নিউ ইয়র্কও সংঘর্ষ হয়। এই সময় রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বাইডেনের সমর্থকরা। পরে ট্রাম্প সমর্থকদের সাথে সংঘর্ষ শুরু হলে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। ডেট্রয়েটে একদল ট্রাম্প সমর্থক একটি ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টাও করে। তাদেরকে ফিরিয়ে রাখতে চেষ্টা করে কমপক্ষে 200 পুলিশ। ট্রাম্পের সমর্থকরা ভোট গণনা বন্ধের পক্ষে স্লোগান দেয়। সিয়াটলে বাইডেনের সমর্থকরা প্রত্যেকটি ভোট হিসাব করার জন্য দাবি জানায়। অ্যারিজোনার ফিনিক্সে ট্রাম্প সমর্থকরা ফের ভোট গণনার দাবি জানায়। এই সময় উই লাভ ট্রাম্প বলে স্লোগান দেয় তারা। বিক্ষোভ হয় পোর্টল্যান্ডেও। সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভবনের জানালা কাঁচ ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। মোয়াজ্জেম হোসেন, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এবার ব্রিটেন প্রসঙ্গ। করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে যুক্তরাজ্যে আজ থেকে কার্যকর হচ্ছে দ্বিতীয় দফা জাতীয় লকডাউন। প্রথম দফা লকডাউনের ধকল সামলাতে হিমশিম খাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। প্রতিদিনই বন্ধ হচ্ছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। বাধ্য হয়ে স্টাফ কমাতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে লাখ লাখ কর্মজীবীর চাকুরি রক্ষায় আবারও ফার্লো স্কিমের সময় বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনাক। আর বৃহস্পতিবার পার্লামেন্টে তিনি এই ঘোষণা দেন। এর ফলে লকডাউনের কারণে বন্ধ হয়ে যাওয়া কিংবা কাজ কমে যাওয়া স্টাফরা বেতনের 80% পর্যন্ত অর্থ পাবেন। আর একজনকে সর্বোচ্চ দেয়া হবে মাসে 2500 পাউন্ড পর্যন্ত। ঋষি সুনাক পার্লামেন্টে বলেছেন, জানুয়ারিতে গিয়ে আবারও পর্যালোচনা করা হবে ফার্লো স্কিম আর বাড়ানো হবে কি না। অন্যদিকে অর্থনীতিকে সচল রাখতে ব্যাংক অফ ইংল্যান্ড আরও 150 বিলিয়ন পাউন্ড সরকারকে দিচ্ছে। ফার্লো স্কিমের জন্য আগামী মার্চ পর্যন্ত প্রায় 40 বিলিয়ন পাউন্ড ব্যয় হবে। এরপরও চ্যান্সেলর বলছেন, যদি প্রয়োজন হয় সময় আরও বৃদ্ধি করা হবে। So we can announce today that the furlough scheme will not be extended for 1 month. It will be extended until the end of March. যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলছে ব্যাপক হারে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। তাই অনেকটা বাধ্য হয়েই দ্বিতীয় দফায় জাতীয় লকডাউনের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে এই লকডাউন, যার দরুন বিপাকে পড়েছেন রেস্টুরেন্ট সহ ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত দেখুন সহকর্মী মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে। ব্রিটেনে করোনার প্রভাব ভাবিয়ে তুলেছে সরকার সহ দেশটির সকল জনগণকে। কিছুতেই কমানো যাচ্ছে না আক্রান্তের সংখ্যা। তাই একরকম বাধ্য হয়েই বৃহস্পতিবার থেকে 4 সপ্তাহের জন্য দ্বিতীয় দফায় জাতীয় লকডাউনের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। Now is the time to take action because there is no alternative. And from Thursday until the start of December, you must stay at home. You may only যার দরুন বিপাকে পড়েছে রেস্টুরেন্ট সহ ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা। এবারে লকডাউনে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা এই আশঙ্কা এখন অনেকের। আমি মাহেক লন্ডন থেকে কইয়া আমরা খালকুতাই বন্ধ হয়। আমরা যে 4 সপ্তাহ তো লকডাউন থাকবে সরকারের নিয়ম অনুযায়ী। এর বাদে কিতা হইব কইতে হয় না। আমরা তো রেট খুব হাই প্লাস আমরা কাস্টমার নাই, এবারে বিজি। আমি জানি না কীভাবে আর সার্ভাইভ করবো। সরকার যেহেতু 4 সপ্তাহের জন্য লকডাউন করছে, বাট আমরা এলাম ছোটো ব্যবসায়ী, বাট আমরা তো ক্ষয়ক্ষতি হইব। বাট আমরা শোরুম আছে, আমরা দিন রুজি করে দিন খাই, তো আমরা তো অনেক লসর পাই। তবে রেস্টুরেন্টগুলো বন্ধ করায় নিয়মিত কাস্টমারদের সুবিধার্থে চালু আছে টেকওয়ের ব্যবস্থা। লকডাউন ডিক্লেয়ার করেছে। আমরা সোনাগা রেস্টুরেন্ট তারই পক্ষে, তার সরকারের নির্দেশনা মেনেই আমরা চলবো। আমাদের রেস্টুরেন্ট বন্ধ রেখেছি, অনলি কাস্টমারদের কথা চিন্তা করে আমরা টেকওয়ে সার্ভিস খোলা রেখেছি। আগামীকাল থেকে আমাদের টেকওয়ে সার্ভিস অ্যাভেলেবল আছে। আমরা দুপুরের খাবার যেটা খাইতাম রেস্টুরেন্টে এসে খাইতাম, যেহেতু রেস্টুরেন্ট বন্ধ থাকবে সো আমরা টেকওয়ে নিয়ে যাব, যেহেতু টেকওয়ে সার্ভিস খোলা আছে। সরকারি বিধিনিষেধ মেনে নিয়েই মোকাবেলা করতে হবে মরণঘাতী এই করোনা ভাইরাসকে, এবং শীঘ্রই তৈরি হবে এর প্রতিষেধক। এই প্রত্যাশা আজ সকলের। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ নিউজ, লন্ডন।
বার্মিংহামের মুসলিমদের কাছে ইসলামের সঠিক বাণী, মাসায়েল, হাদিস ও প্রয়োজনীয় শিক্ষা পৌঁছে দিতে সিরাজুম মুনিরা মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে প্রতি রবিবার দর্সে হাদিস মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নানান বয়সের অসংখ্য মুসলিমগণ ইসলামী শিক্ষায় আলোকিত হবার সুযোগ পান। বার্মিংহাম থেকে আমাদের ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ইকবাল। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। বিশ্বের প্রায় 1.9 বিলিয়ন মানুষ এই শান্তির ধর্মের অনুসারী। এই ধর্মে মানুষের কল্যাণকে প্রাধান্য দেওয়া হয়েছে। পিতা মাতা, আত্মীয় স্বজন, গরিব মিসকিন তথা সকল মানবের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়াও ঠাট্টা, বিদ্রূপ, পরনিন্দা, এমনকি হাত ও জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে। কিন্তু ইসলামের এই সুন্দর বাণীসমূহ শিক্ষা ও প্রচারের পরিবর্তে এক শ্রেণীর ফিতনাবাজ নামদারি মুসলিম মানুষকে ইসলামের বিষয়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই বার্মিংহামের সিরাজুম মুনিরা মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টার প্রতি সপ্তাহে একটি ব্যতিক্রম ধর্মী দর্সে হাদিসের আয়োজন করে থাকে। এতে আন্তর্জাতিক ইসলামিক স্কলার শেখ সাদি আগত মুসলিমদের উদ্দেশ্যে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার পাশাপাশি দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে ইসলামের সঠিক পথ প্রদর্শন করার চেষ্টা করছেন। Can we say Prophet Muhammad sallallahu alaihi wasallam knows when the day of the judgment? There is authentic hadith. He said, I don't know. When Jibreel came and he said, Ya Muhammad, mata as-sa'a? When the day of the judgment? He said, sorry, me and you don't know when this time. দর্সে হাদিসের অনুষ্ঠান শেষে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়া হয়। সর্বশেষে মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাতের মাধ্যমে এই দর্সে হাদিস অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি করা হয়। But if we need to practice Islam with best way, we cannot do it if we don't study the way of Rasulullah, because he is the best interpreter to show us our religion with best way. So this is our goal, to study Bukhari class and the Sunnah of Rasulullah every Sunday after Dhuhr prayer. And I have other message I would like to pass by your channel to all world, especially non-Muslim. I hope them to realize this sentence, Muhammad sallallahu alayhi wasallam, not just for Muslim people, Muhammad for all the world. I want them, if that possible, just to study their life or his life by injustice. প্রতি রবিবারে আয়োজন হওয়া এই দর্সে হাদিস কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে। এই মহৎ কাজে যারা সম্পৃক্ত হচ্ছেন তারা দুনিয়া এবং আখেরাতে উপকৃত হবেন, এমনটাই বিশ্বাস করেন আয়োজকদের অন্যতম সদস্য মাহবুবুল চৌধুরী রুহেল। এই বুখারীর ক্লাস আমরা প্রত্যেক রবিবারে জোহর নামাজ পড়তে কি শুরু হয়, আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে একটা আমরা অ্যারেঞ্জমেন্ট করি এবং একটা কন্টিনিউ চলতে থাকবো ইনশাআল্লাহ। যতদিন মসজিদ আছে, যতদিন আমরা আছি, আল্লাহ একটা কবুল করতা। আর এই বুখারীর ক্লাসও আপনার বিভিন্ন এরিয়া থাকি আপনার মুসল্লিগণ আইয়া আড়িয়া বুখারীর লেকচার শুনিয়া আড়িয়া হাদিস শুনিয়া যে উপকৃত এরা, এটা লাগিয়ে অবশ্যই আমরা ফায়দা পাই সকলে। এনটিভি ইউরোপ, ডেস্ক নিউজ। 3রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গত মঙ্গলবার ব্রিকলেন জামি মসজিদে বাদ এশা এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া। এ সময় তিনি বলেন, জাতিকে নেতৃত্বশূন্য করতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার সহচরদেরও জেলের ভিতর হত্যা করা হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম. মিসবাহ, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এম.এ. রহিম, আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সভাপতি মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক ও সাধারণ সম্পাদক লাভলু লস্কর।
ফ্রান্সে গত 24 ঘন্টায় 40,000-এরও বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। হাসপাতালে সিটের সংকট থাকায় তাঁবুতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফ্রান্স থেকে আমাদের সহকর্মী আবুল কালাম মামুন জানান, ফ্রান্সের সরকারি স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত বুধবার 24 ঘন্টায় 40,558 জন কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন ও 385 জন মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার সর্বোচ্চ 854 জন মৃত্যুবরণ করেন। এ নিয়ে মহামারীর শুরু থেকে ফ্রান্সে মৃতের সংখ্যা 38,674 জনে দাঁড়ালো। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে কঠোর বিধিনিষেধ আরোপ অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ভ্যাকসিন পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে এই চুক্তি স্বাক্ষর করা হয়। বিস্তারিত রিপোর্টে। স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর উপস্থিতিতে সমঝোতা চুক্তিতে সই করেন স্বাস্থ্য মন্ত্রণালয়, সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর প্রতিনিধি। জানানো হয়, উৎপাদনে প্রতিযোগিতায় যে 3টি করোনা ভ্যাকসিন এগিয়ে আছে তার অন্যতম অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা। নিরাপদ, কার্যকর, কম দাম এবং বাংলাদেশে ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহ তাপমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ বিবেচনায় ভ্যাকসিনটি হতে পারে সবচেয়ে উপযোগী। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির এই ভ্যাকসিন ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত হবে, আর তাদের এজেন্ট বেক্সিমকো হুর অনুমোদন পাওয়ার পর প্রতি মাসে 50 লাখ করে মোট 3 কোটি ডোজ ভ্যাকসিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টোরেজে পৌঁছে দেবে। It is not just a big producer, but it is also a skilled producer. সেরাম শুধু বড়ই নয়, দক্ষ ভ্যাকসিন উৎপাদনকারী। এখনও নিশ্চিত করে বলা না গেলেও এই ভ্যাকসিন সবচেয়ে কম দামি, দ্রুত বাজারে আসবে, দক্ষিণ এশিয়ার তাপমাত্রার উপযোগী এবং কার্যকর হবে বলে আশা করছি। স্বাস্থ্যমন্ত্রী জানান, একজনের জন্য 2 ডোজ হিসেবে প্রথম ধাপে কেনা ভ্যাকসিন বিনামূল্যে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ সামনের সারির করোনা যোদ্ধা, রোগী ও বয়স্কদের দেয়া হবে। পর্যায়ক্রমে সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করবে সরকার। তবে বেক্সিমকো বেসরকারিভাবে এই ভ্যাকসিন বিক্রি করতে পারবে, আর সেই দাম তারাই ঠিক করবে। প্রয়োজনে অন্য কোম্পানির ভ্যাকসিন কেনার উদ্যোগ নেবে সরকার। সরকারিভাবে যেটা দিবে সেটা মূলত প্রায় বিনামূল্যেই হবে। যদি কোনো সার্ভিস চার্জ কিছু যদি সরকার ধরে সেটা পরে সিদ্ধান্ত হবে। এবং এই ভ্যাকসিনটি WHO অ্যাপ্রুভাল হতে হবে, এই শর্তটাও আছে। যখনই রেডি হবে, এখনো তো রেডি হয় নাই, আমাদের এক্সপেকটেশন যে জানুয়ারিতে ভ্যাকসিন আমরা একবারে পাবো না, আমরা পর্যায়ক্রমে পাবো, সময় লাগবে। কাজে এটাকে কন্ট্রোলে রাখতে হলে পরে অবশ্যই মাস্ক পরাটা খুবই প্রয়োজন। অ্যাস্ট্রাজেনেকা ছাড়া অন্যান্য ভ্যাকসিন দ্রুত পাওয়ার ব্যাপারে আরও 5টি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলে অনুষ্ঠানে জানানো হয়। ফয়জুল্লাহ মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এবার জানিয়ে দিব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষা ও জাতির যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা সহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই ধারায় ভবিষ্যতেও মাতৃভূমির অখণ্ডতা তথা জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজলু লস্কর জানান, বৃহস্পতিবার 5ই নভেম্বর সকালে সিলেট সেনানিবাসে নতুন 4টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, করোনাকালীন সেবা শেষে বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছে। এই সময় উপস্থিত ছিলেন 17 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর মোহাম্মদ জুবায়ের সালেহিন। বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতে সরকার ও জনগণের পাশে থাকবে। করোনা পরিস্থিতির উন্নতির সাথে সাথে আমরা আবারও আমাদের মূল কার্যক্রম অর্থাৎ প্রশিক্ষণ গ্রহণে মনোনিবেশ করেছি। এর অংশ হিসেবে আসন্ন শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে
ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতা। আমাদের সহকর্মী জামাল আবু নাসের জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় ছাতিয়াইন বাজার থেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রাস্টের উদ্যোগে সহস্রাধিক তৌহিদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ছাতিয়াইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ ও খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কের রতনপুর বাস স্ট্যান্ডে সমাগম হয়ে মানববন্ধন ও আলোচনা সভা করেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল, রতনপুর বাজার জাবালে নূর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল কাইয়ুম, মাওলানা মাহবুবুর রহমান শাহ আলম, মাওলানা ফুরুকুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, ফ্রান্সের সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এই ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। রাজনৈতিক দলের সকল পর্যায়ে নারীদের 1/3 সম্পৃক্তকরণ করতে হবে। নারী পুরুষ পাশাপাশি মিলেমিশে কাজ করি স্লোগানকে সামনে নিয়ে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বাস্তবায়নে সিলেটের ওসমানীনগরে অনুষ্ঠিত হল মানববন্ধন। আমাদের সহকর্মী শিপন আহমেদ জানান, অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেজ 3 এর আয়োজনে ওসমানীনগর উপজেলা প্রশাসনের সামনে মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করেছেন নেতৃবৃন্দরা। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসনা বেগমের পরিচালনায় বক্তারা বলেন, রাজনৈতিক দলসহ সর্বক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে নারীর সম্পৃক্ততার পাশাপাশি সকল পর্যায়ের কমিটি, গুরুত্বপূর্ণ পদে নারীদের অন্তর্ভুক্তিকরণ, স্থানীয় সরকারের অধীনস্থ সকল নির্বাচনে 1/3 নারীদের মনোনয়ন, সর্বক্ষেত্রে নারীদের প্রতীকী অংশগ্রহণ না দেখিয়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানানো হয়েছে। উপস্থিত ছিলেন অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিওলি আক্তার, প্রকল্পের ক্যাপাসিটি ফিল্ডিং কোঅর্ডিনেটর কামরুল ইসলাম ভূঁইয়া, অর্থ সমন্বয়কারী সালমা বেগম, উপজেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষা আলেয়া বেগম সহ উপজেলার 8টি ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। যুক্তরাষ্ট্র নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন অনেকটাই এগিয়ে, চলছে সুইং স্টেটগুলোর ভোট গণনা। ফার্লো স্কিমের সময়সীমা আগামী বছরের মার্চ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিলেন চ্যান্সেলর ঋষি সুনাক। এবং অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ভ্যাকসিন পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।